তোর আমার বয়সের ডিফারেন্স জানিস? বাচ্চা একটা মেয়ে। আমি বাচ্চা মেয়ে? 21 পেরিয়ে 22-এ পা দিয়েছি, আমাকে বাচ্চা মনে হয় আপনার? বাচ্চা নয় তো কি, মাত্র 22। আমার এই সম্পর্কে ধারণা আছে তোর? আজীব তো, আমি কি করলাম? আর আপনি এই যে ডিফারেন্স দেখাচ্ছেন কেন বলুন তো? কপাল কোচকে জিজ্ঞেস করলাম। আমাকে উনি বাচ্চা মনে করেন? আমাকে? রেহান ভাই আর কিছু না বলে আবার বইয়ে মুখ গুজল। এই লোকটা সারাক্ষণ বইয়ে মুখ গুজিয়েই থাকে, আর ইদানিং একটু বেশিই থাকছে। আমি যতই কথা বলার চেষ্টা করছি উনি হ্যাঁ ভালো এই বলেই খালাস। ভাব দেখলে গা ঝুলে যায়। সে কখন থেকে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি, একবার বসতেও বলেনি। আমি বকবক করেই যাচ্ছি, অথচ উনি বই পড়ছেন। লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, কোনটা ভালো জিজ্ঞেস করতে এতগুলো কথা শোনালেন, এজ ডিফারেন্স দেখালেন। কি এমন বলেছি আমি যেন ওনাকে বিয়ে করতে বলেছি? আমার ঠেকা পড়েছে আধ বুড়ো লোককে বিয়ে করতে। বিড়বিড় করে বললাম, উফ, এই তুই একটু চুপ করে থাকতে জানিস না? সারাক্ষণ এত কথা বলিস কেন শুনি? রেহান ভাই বিরক্ত হয়ে হাত থেকে বইটা রেখে আমার দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, আর কথা বলবো না, আর আসবো না আপনার কাছে। কফি দিতে এসেছিলাম, এখন থেকে নিজের কফি নিজে করে নেবেন। কথাগুলো বলে হন হন করে চলে আসলাম। আর যাব না, জীবনেও যাব না এই লোকটার কাছে। রাগে দুঃখে চোখে পানি চলে এসেছে। এই লোকটা এমন কেন? উনি কি? আমিও ঠিক করে ফেলেছি, আর যাব না ওনার কাছে। পরদিন ভার্সিটিতেও যাইনি। রোজ সন্ধ্যার ঠিক আগে আগে বাগানে যেতাম, সেটাও যাইনি। রাতে ফুফি এসে বলল, কি রে হিয়া, আসিসনি কেন আজ? তোর শরীর খারাপ? না ফুপি, বের হতে ইচ্ছে করেনি, সারাদিন রুমেই ছিলাম। ও তাই বল, আমি ভাবলাম শরীর খারাপ করলো কিনা। সারাদিন আজ অবসর পাইনি আসার জন্য। পরদিন ভার্সিটি থেকে ফিরে ঘুমাচ্ছিলাম, বিকেলবেলা ফোনে ঘুম ভাঙল। হ্যালো। এখনো পড়ে ঘুমাচ্ছিস? কেন, ঘুমাতেও মানা আছে নাকি? হ্যাঁ আছে বই কি, চট করে চলে আস, তাড়াতাড়ি আসবি। বলেই রেহান ভাই ফোন রেখে দেন। রেহান ভাই আমার কাজিন, আমাদের বাড়ি একদম পাশাপাশি, বিশাল এরিয়ার পাশাপাশি দুটি বাড়ি। উনি একজন ভার্সিটির টিচার, তবে আমি ওনার ছাত্রী নই। মিজান আঙ্কেলের সাথে আমার একমাত্র ফুফির বিয়ে হয়। আব্বু আর মিজান আঙ্কেল দুজনেই একসাথে আর্মিতে ছিলেন। দুজনের খুব ভালো বন্ধুত্ব ছিল। মিজান আঙ্কেলের তেমন কেউই ছিল না। দাদু চেয়েছিলেন ওনার দুটো ছেলে মেয়ে ওনার কাছেই থাকুক। ওনার সব কিছু আব্বু আর ফুফির নামে লিখে দেন। মিজান আঙ্কেল প্রথমে আপত্তি করলেও দাদুর অনুরোধে রাজি হন। তারপর দাদু ফুফির নামে যে অংশ লিখে দিয়েছেন সেখানে একটা বাড়ি করে দিতে চান, কিন্তু মিজান আঙ্কেল সেটা করতে দেননি, নিজে বাড়ি করেছেন। মিজান আঙ্কেল অনেক ভালো মানুষ ছিলেন। ওনাদের দুটি সন্তান, রেহান ভাই আর মাহি আপু। রেহান ভাই দেশের বাইরে পড়াশোনা করছেন। আঙ্কেল যখন মারা যান তখন রেহান ভাই এসেছিলেন। মাস দুয়েক দেশে থেকে উনি আবার চলে গেছেন। তখন আমি ক্লাস 7-এ পড়তাম। এর মধ্যে বেশ কিছু বছর পেরিয়ে গেছে। মাহি আপু যখন মেডিকেলের চান্স পেয়ে চট্টগ্রাম চলে গেল, ফুপি তখন একা হয়ে পড়েন। যদিও আমরা ছিলাম, আমি ফুফির কাছেই বেশি থাকতাম, আর সারা দিন সবাই এ বাসা ও বাসা আসা যাওয়া হতো। দুটো বাড়ি যে আলাদা কখনো মনেই হয়নি। কিন্তু একটা সময় ফুফি অসুস্থ হয়ে বিছানায় পড়েন। মেয়ের চট্টগ্রাম মেডিকেলে পড়ে, আসার খুব একটা সুযোগ পায় না। আর ছেলেটা সেই যে বিদেশে পড়ে আছে। রেহান ভাই পড়াশোনা শেষ করে সেখানে একটা ভার্সিটিতে জয়েন করে। ওনার না ফেরার চিন্তা ছিল, তাই ফুফিকে নিয়ে যাবার অনেক চেষ্টা করেছে, কিন্তু ফুফি কিছুতেই রাজি হয়নি। সেই চিন্তায় চিন্তায় ফুফির এই অবস্থা।
যার জন্য বাধ্য হয়েই রেহান ভাই দেশে ফিরে আসেন। তারপর আর ফিরে যাননি। প্রায় 2 বছর হয়ে গেছে। দেশে ফিরে উনি একটা ভার্সিটিতে জয়েন করেছেন। রেহান ভাইয়ের বয়স 34। ওনার ধারণা আমি ওনার হাঁটুর বয়সী। রেহান ভাইয়ের ফোন পেয়ে যাবো কি যাব না ভাবতে ভাবতে চলেই গেলাম। দেখা যাক কেন ডেকেছে। কলিং বেল চাপার সাথে সাথেই দরজা খুলে গেল। ভেতরে আয়। ভেতরে ঢুকতেই উনি আমাকে ব্যালকনিতে নিয়ে গেলেন। বস। আমাকে বসিয়ে উনি ভেতরে চলে গেছেন। কিছুক্ষণ পরেই ফিরে আসেন। হাতে 2টো কফির মগ, একটা আমার দিকে এগিয়ে দিলেন। হাতে নিতে নিতে বললাম, বাবা, সূর্য আজ কোন দিকে উঠল? কেন বলতো? না, এমনি আপনি কফি করে খাওয়াচ্ছেন তাই বললাম। কেন, আমি কি কফি করে খাওয়াতে পারি না? প্রতিদিন তো তুই কফি করে আমাকে খাওয়াস, আজ না হয় আমি করলাম। বলেই একটু মুচকি হাসলো। ইস, এই লোকটা এভাবে কেন হাসে? এই হাসিটা, থুর, আমার কি? সবই বুঝলাম, কিন্তু ঘটা করে ডেকে আনা হয়েছে কেন? কফির জন্য? শুধু কফির জন্য বললে ভুল হবে। শুদ্ধটা কি শুনি? দাঁড়া, কফিটা শেষ করে নেই। কফি শেষ করে উনি আবার রুমে গেলেন। দেখ কি এনেছি। ওনার হাতের দিকে তাকিয়ে আমি খুশিতে লাফিয়ে উঠলাম। ইস, কত সুন্দর! রেহান ভাইয়ের হাতে একটা পিঞ্জিরায় 2টো ধবধবে সাদা খরগোশের বাচ্চা। কি যে সুন্দর! আমি হাতে নিলাম। কি সফট সফট! তোর পছন্দ হয়েছে? হয়েছে মানে খুব হয়েছে। নিয়ে যা। আমার জন্য? দেখে ভালো লাগলো তাই নিয়ে আসলাম। তোর ভালো লেগেছে যখন তুই নিয়ে যা। আমার এখানে দেখাশোনা করা প্রবলেম, আম্মু এসব করতে পারবে না। আর আমার সময় কই? আমি খরগোশগুলোকে নিয়ে বাগানে ছেড়ে দিলাম। সারা বাগানে ছুটছে, লুকাচ্ছে, কচি কচি ঘাস খাচ্ছে। সত্যি অনেক ভালো লাগছে আমার। রেহান ভাই জানালা দিয়ে দেখছেন। রাতের খাবার টেবিলে আব্বু আম্মুকে বললেন, একটা ভালো মেয়ের সন্ধান পেয়েছি। তাই নাকি? আব্বু, আরিফ তো এখনো বাচ্চা, ওকে এখনই বিয়ে দিয়ে দিবে? বাল্যবিবাহ হয়ে যাবে না? আরিফ আমার দিকে তাকিয়ে কটমট করছে। আমিও চোখের টিপ্পিনি কাটলাম। গাধি আমার জন্য না, রেহান ভাইয়ের জন্য। দিয়া হাসতে হাসতে বলল, তুই তো মনে মনে আফসোস করছিস, রেহান ভাইয়ার জায়গা কেন তোর হলো না? দিয়া আরিফ দুজনেই জমজ, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে। একটু থামবি তোরা? সারাক্ষণ বাসা মাথায় করে রাখে, শান্তিতে কথা শুনবো তারও উপায় নেই। আম্মু আমাদের ধমকে থামিয়ে দিয়ে আব্বুকে জিজ্ঞেস করলেন, মেয়ে কি করে বিস্তারিত বলো তো। মেয়ে একটা কলেজে চাকরি করে, ভালো ফ্যামিলি। রেনু আপা আগামীকালই মেয়ে দেখতে যেতে চাইছেন। তাহলে ভালোই হয়েছে। যাক বাবা, এবার যদি রেহান বিয়েটা করতে রাজি হয়। এসব আলোচনা শুনতে আমার ভালো লাগছে না। আমি উঠে পড়লাম। কিরে, উঠে পড়লি কেন? খাওয়া শেষ কর। আমার খাওয়া শেষ আম্মু। আমারও শেষ। বলে দিয়া উঠে পড়ল। আমি রুমে চলে আসি। রেহান ভাই এবার সত্যি বিয়ে করে ফেলবেন। করুক, আমার তাতে কি। পরদিন সকালে আব্বু আম্মু সহ সবাই মেয়ে দেখতে চলে গেলেন। আমি যাইনি। আম্মু ফুপি অনেক জোর করেছেন, কিন্তু সকাল থেকে আমার খুব মাথা ব্যথা ধরে আছে। তাই আর যেতে পারিনি। বাসায় থেকে গেলাম। সারাদিন শুয়ে থেকে আর ভালো লাগছে না।
একটু বাগানে গিয়ে খরগোশ দুটোকে ছেড়ে দিয়ে কানে হেডফোন গুজে বসে আছি। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠলাম। তাকিয়ে দেখি রেহান ভাই দাঁড়িয়ে আছেন। কিরে, কখন থেকে ডাকছি, শুনতে পাস না? ও, এটা লাগিয়ে বসে আছেন উনি। আমার কান থেকে হেডফোন টেনে খুলে ফেললেন। আপনি এখানে কেন? জাননি? কোথায়? ওই যে তারা সবাই গেল মেয়ে দেখতে। না, তুই যাসনি কেন? বসতে বসতে বললেন, আমার মাথা ধরেছিল তাই। হুম। কিছু সময় চুপচাপ বসে দুজনেই। তোর পড়াশোনা কেমন চলছে রে? ভালো। পরীক্ষার বেশি দেরি নেই, ভালো করে পড়াশোনা কর, আর আজে বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। হুম। কি? ঝেড়ে ফেলবো। গুড। রেহান ভাই আর কিছু না বলে কিছু সময় চুপচাপ বসে থেকে চলে যাচ্ছেন। কিছু দূর যাবার পর থেমে গেলেন। আমি একটা খরগোশ কোলে নিয়ে ঘাস খাওয়াচ্ছিলাম। ইয়া। রেহান ভাইয়ের ডাক শুনে সামনে তাকালাম। খরগোশ দুটো তোর জন্য এনেছিলাম। বলেই বাসার ভেতরে চলে গেলেন। রেহান ভাইয়ের জন্য মেয়ে দেখে সবাই খুশি মনে ফিরে আসলো। মেয়ে সবার পছন্দ হয়েছে। আগামীকাল মেয়ের বাড়ি থেকে লোক আসবে। আম্মু ফুপিকে দেখলাম এসে ব্যস্ত হয়ে পড়েছে। কি কি আয়োজন হবে তার লিস্ট তৈরি করছে। দিয়া আরিফ মেয়ের ছবি নিয়ে গবেষণা করছে। আপু, মেয়ের ছবি দেখবি না? আমার দেখতে ইচ্ছে করছে না, আবার আগ্রহ। ভদ্রতার খাতিরে না হয় দেখলামই। সুন্দর না? ছবি দেখার সময় বুঝলাম রেহান ভাই এসেছে। ওনাকে শুনিয়েই বললাম, বাহ, খুব সুন্দর তো, খুব মানাবে। রেহান ভাইয়া কিছু বলল না। আরিফকে ইশারা করতেই আরিফ উঠে চলে গেল ওনার সাথে। দিয়া আবারও ছবি দেখায় মনোযোগ দিয়ে বলল, আপু দেখ এই ছবিটা। থুর, তুই দেখ। বলেই আমি উঠে চলে গেলাম। আরিফ আর দিয়া আমার ছোট হলেও আমাকে তুই তুই করেই ডাকে। আপু আম্মু অনেক চেষ্টা করেছে চেঞ্জ করতে, কিন্তু আমার ভালোই লাগে, তাই চেঞ্জ করতে দেইনি। রাতে ফুফি আর রেহান ভাই আমাদের সাথেই খেলেন। খেতে বসে আব্বু বলল, রেহান, কাল দুপুরে কিছু মেহমান আসবে, তুই কোথাও বের হবি না। রেহান ভাই শুধু ঘাড় নাড়িয়ে সায় দিল। পরদিন সকালে গরমে ছটফট করতে করতে ঘুম ভাঙল। ভেবেছিলাম ইলেকট্রিসিটি নেই, পরে দেখি না, আমার রুমের ফ্যান অফ। এই কাজ আম্মু ছাড়া কেউ করেনি। আমাকে ঘুম থেকে তোলার এই টেকনিক আম্মুর ভালো জানা আছে, কিন্তু এত সকাল সকাল কেন? উঠে বসলাম, কিন্তু চোখ খুলতে পারছি না। ফ্যানের সুইচটা দিয়ে আবার শুয়ে পড়লাম। আম্মু, আম্মু, দেখে যাও। চিল্লানি শুনে ধরফর করে উঠে বসলাম। ভাবলাম কি বিপদ হলো। তাকিয়ে দেখি বিপদ আমার সামনে। কি হয়েছে, কি হয়েছে? সারের মতো চেঁচাচ্ছিস কেন? এর মধ্যে আম্মুও হাজির। আম্মু দেখো, আপু ফ্যান অন করে আবার ঘুমাচ্ছে। 7টা বাজে, আরও ঘুম বাকি আছে? সারা রাত ঘুমাসনি? ঘুমাবি কি করে? আজ থেকে তোর মোবাইল আর ল্যাপটপ আমার কাছে জমা দিয়ে ঘুমাতে আসবি। আমি খেটে মরি আর ওনার ঘুমাতে ঘুমাতে ক্লান্ত। সারা বছর ঘুমিয়ে। শুরু হয়ে গেছে আমার আম্মুর রেকর্ডিং, সেই একই কাহিনী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন বলো আজ এত সকাল সকাল তুললে কেন? আজ যে গেস্ট আসবে খবর আছে তোর? তো আমি কি করব? তুই কি করবি মানে? আমি কি করব মানে? ওনারা জামাই দেখতে আসবে, কোণে দেখতে আসলে বুঝতাম। সকাল সকাল উঠে রূপচর্চায় লেগে পড়তাম। দেখ হিয়া,
সকাল সকাল মেজাজ খারাপ করবি না আমার। এতগুলো মানুষের রান্না করা বাকি, কখন শেষ করব আল্লাহ জানে। আর এইসব কোচগাছ কে করবে? তোর ফুপিকে দিয়ে করাবি? ফুফি কেন করবে? মানুষ তো আছেই, তারা করুক, আমি ঘুমাবো, যেতে পারবো না। আম্মু আমার দিকে যে দৃষ্টিতে তাকালেন। আচ্ছা বলো কি করতে হবে। আম্মু সব কাজ বুঝিয়ে দিলেন। আমি আর দিয়া সুমি আপাকে নিয়ে ড্রয়িং রুম সহ সারা বাড়ি সব গোছগাছ করব। সুমি বয়সে দিয়ার কাছাকাছি প্রায়, আমাদের বাড়িতে থাকে। মা জননীর কথা মতো কাজে লেগে পড়লাম। রেহান ভাইয়ের বিয়ে বলে কথা, আম্মু আর ফুপি কিচেন সামলাচ্ছে। প্রায় 12:30 বাজে। এমন সময় আব্বু কোথা থেকে এসে আম্মুকে আর ফুপিকে থাকলেন। আমি কিচেনের সামনে দিয়ে যাচ্ছিলাম, আমাকে দেখেই আম্মু ডাক দিলেন। এই হিয়া, একটু এদিকে আয়। হ্যাঁ বলো। তোর আব্বু ডাকছে, তুই একটু মাছটা উল্টে দিস, না হলে পুড়ে যাবে। আচ্ছা আমি দিচ্ছি, যাও তোমরা। আম্মু আর ফুফি চলে গেল। আচ্ছা সত্যি কি রেহান ভাই বিয়ে করবেন? অন্যান্যবার তো মেয়ে দেখতে যাবার কথা শুনলেই রেগে যেতেন। এবার ইদানিং একটু বেশি অ্যাভয়েড করছেন আমাকে। নিজে থেকে যেন একটা গ্যাপ রেখে চলছেন। আমার সাথে কেন এমন করে? আমার ভেতরটা কেমন করছে। আহা, গরম ফ্রাই প্যানটা হাতে লেগে অনেকটা পুড়ে গেছে, খুব জ্বালা করছে, চোখে পানি এসে গেছে। কিরে, কি হয়েছে? হ্যাঁ ফুপি, এই তুলে নিচ্ছি। মাছগুলো তুলে রাখলাম। হাত জ্বলে যাচ্ছে, সেটা ফুফিকে আর দেখাইনি। একদিকে পোড়ায় আগুনের আঁচ লেগেও আরো বেশি জ্বালা করছে। দুপুরে মেহমান আসলো। সারাদিন রেহান ভাই ওনার রুমেই ছিলেন। ওনারা আসার পরেও বের হয়নি। লাঞ্চের সময় বের হয়ে আসলেন। আব্বু আম্মু ফুফি সহ মেহমানদের সাথে লাঞ্চ করলেন। তারপর জরুরি কাজ আছে বলে উঠে পড়লেন। আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। রুমে যাবার সময় যখন দেখলেন আমি এখানে, উনি আসলেন। এখানে কি করছিস? কিছু না। হাতে কি হয়েছে? আমার হাতটা একটু আড়ালেই ছিল। তেমন কিছু না, একটু পুড়ে গেছে। দেখি। বলেই টেনে আমার হাত ধরলেন। এটা তোর একটু মনে হচ্ছে? কিভাবে পড়লো? ফ্রাই প্যান লেগেছিল। আয় আমার সাথে। কোথায়? জাহান্নামে। কেন, যেতে আপত্তি আছে? এই লোকটা সোজা করে মনে হয় একটা কথাও বলতে শেখেনি। আমাকে টেনে রুমে নিয়ে গিয়ে ফার্স্ট এড বক্স খুলে ওষুধ লাগিয়ে দিচ্ছে। কই থেকে কাজ করিস? হাতে লাগে কিভাবে? করতে পারিস না তো যাস কেন? আমি তাকিয়ে দেখছি উনি ওষুধ লাগিয়ে দিচ্ছেন। করতে পারি না কে বলল? আমি খুব ভালোই রান্না করতে পারি। জানি জানি, একটু সাবধানে করতে পারিস না? কতটুকু পুড়ে গেল? নিশ্চয়ই খুব জ্বালা করছে। করছে তো, খুব জ্বালা করছে। রেহান ভাই একবার শুধু তাকালেন আমার দিকে। রেডি হয়ে নে। কেন? আমার সাথে বের হবি। এখন? তো কখন? বাসায় গেস্ট আছে, এখন বের হব কিভাবে? গেস্ট আছে তো তোর কি প্রবলেম? তোকে দেখতে আসছে, সেজে গুজে সামনে যাবি? আবার তারা তারা কথা শুরু করেছে। সোজা কথা কি বের হয় না মুখ থেকে? আমার কিছু না, তবে আমার পেটেও জ্বালা করছে। পেটে জ্বালা করছে কেন? খিদে পেয়েছে, আমি খাইনি এখনো। এত সময় হয়ে গেছে খাসনি? যা তাড়াতাড়ি খেয়ে আয়। গেস্ট এসেছে রেহান ভাইকে দেখতে।
এখন ওনাদের সামনে আমাকে নিয়ে উনি বেরিয়ে যাবেন, এটা ভালো দেখায় না। ওনারা কি নাকি ভাববেন। যদিও রেহান ভাই কখনো কারোর ভাবনার তোয়াক্কা করেন না, কিন্তু আমার কাছে ভালো লাগবে না। তাই ইচ্ছে করেই লেট করলাম। গেস্টরা চলে গেছেন, ওনাকে অনেক পছন্দ হয়েছে ওনাদের। এখন শুধু রেহান ভাই মেয়েকে দেখবেন, তারপরে এঙ্গেজমেন্ট, আর সেই দিনই বিয়ের তারিখ ঠিক করা হবে। রেহান ভাই আমাকে নিয়ে বের হওয়ার সময় বলল, মা, হিয়াকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি। সবাই চমকে উঠল। হিয়ার কি হয়েছে? হাত পুড়ে গেছে, কাউকে দেখাইনি। ও মা, কখন পড়লো? আম্মু আর্তনাদ করে বলল, কি রে, বললি না কেন? কিভাবে পড়লো? মা চুলটাতে গিয়ে। দেখেছো? কই, আমাকে তো তখন বললি না। সবাই খুব বকাঝকা করলো। ডাক্তার ড্রেসিং করিয়ে আরো অনেক ওষুধ দিয়ে দিলেন। হাতের কবজি ঠিক নিচে পড়েছে। ডাক্তার দেখিয়ে ফেরার সময় আমি চুপ করে বসে আছি। রেহান ভাই ড্রাইভ করছেন। তোকে কিছু কথা বলা দরকার। বলেন। রেহান ভাই গাড়িটা রাস্তার পাশে সাইড করে রেখে কিছু সময় চুপচাপ বসে থাকে। আমি ওনার মুখের দিকে তাকিয়ে আছি আগ্রহ নিয়ে কথা শোনার জন্য। উনি একবারও আমার দিকে তাকাননি। হিয়া, তুই বড় হয়েছিস, অনেক কিছুই বুঝিস। আমি বুঝি তোর মনে কি চলছে। তুই আমাকে নিয়ে কি ভাবিস? সত্যি আপনি বোঝেন? তুই যা ভাবছিস তা সম্ভব নয়। আমি কি ভাবছি? আমার এমন প্রশ্নে রেহান ভাই কিছুটা অপ্রস্তুত হয়ে গেছেন। দেখ, আমি কিন্তু সিরিয়াস কিছু কথা বলছি। আমিও সিরিয়াসলি শুনছি। শুনছিস না? আপনি কি সত্যিই বিয়ে করবেন? জানি না। আচ্ছা, কেন সম্ভব না? তুই আমার 12 বছরের ছোট, বাচ্চা একটা মেয়ে। দুটো পরিবার কখনো আমরা কেউ আলাদা করে দেখিনি। বুঝতে পারছিস? মামা মামি যদি এসব শুনে, ওনারা কি ভাববেন? তাছাড়া কি? তুই ভালো করে জানিস আমি এসব নিয়ে কিছু ভাবি না। তোর মনে কি চলছে সেটা আমি বুঝতে পারছি বলেই তোকে সাবধান করছি। দেখ হিয়া, আমি চাই তুই ভালো থাক। মন ভাঙলে সহ্য করতে পারবি না। তোকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছেও নেই আমার। তাই তোকে পরিষ্কার করে বলে দিচ্ছি, এটা সম্ভব না। রেহান ভাই এক শ্বাসে কথাগুলো বললেন। ওনার কথা শুনে আমার চোখে পানি চলে এসেছে। অনেক তো কারণ ব্যাখ্যা করলেন, একটা কথা সত্যি করে বলবেন? কি? আমার জন্য কি আপনার মনে কোনো জায়গা নেই? থাকবে না কেন? মাহি, দিয়া, আরিফের যেমন জায়গা আছে, তোরও আছে। আমি আফরিনকে ভুলতে পারিনি, বলতে পারবো কিনা জানি না। ওনার কথা শুনে আমার মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না। মাথা নিচু করে বসে আছি, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমি চেষ্টা করছি সামলে নিতে, কিন্তু পারছি না। রেহান ভাই আমাকে এভাবে কাঁদতে দেখে একটু ঘাবড়ে গেলেন। হিয়া, কি করছিস? আমি তো জানতাম তুই স্ট্রং একটা মেয়ে, বাচ্চাদের মতো কাঁদছিস। আমি নিজেকে সামলে নিলাম। রেহান ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আমি অনেক জ্বালিয়েছি আপনাকে, আর জ্বালাতন করব না। আপনি বিয়ে করে নিন। রেহান ভাই মৃদু হেসে আলতো করে আমার চোখ মুছে দিলেন। চল, এখন যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে। আমরা বাসায় ফিরছি। আজকে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। এতদিন ভাবতাম উনি আমার অনুভূতি বোঝেন না, কিন্তু আজ আমাকে কিছুই বলতে হয়নি। উনি সবটা জানেন, বোঝেন, আর বুঝে শুনেই উনি ফিরিয়ে দিলেন। আমার অনুভূতিগুলো তাকে স্পর্শ করেছে, কিন্তু তার মন স্পর্শ করতে পারেনি।
আমি বাইরের দিকে তাকিয়ে আকাশ দেখছি। আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হবে বোধহয়। আমার মনেও মেঘ জমেছে, ঝড় উঠেছে, কিন্তু চোখের বৃষ্টি থেমে গেছে। দেখতে দেখতে 4-5 দিন কেটে গেছে। আমার হাতের অবস্থা অনেকটা ভালো। এই কয়দিন কোথাও বের হইনি। আজ নাকি রেহান ভাই ওই মেয়েটার সাথে দেখা করার কথা। সবাই খুব এক্সাইটেড, টান টান উত্তেজনা সবার মধ্যে। ঠিক যেন খেলার শেষ মুহূর্তে শেষ বলে একটা রান অথবা একটা উইকেট দরকার। রেহান ভাইয়ের বিয়েটা এখন এই পর্যায়ে এসে গেছে। এতদিনে কম মেয়ে দেখেনি, কিন্তু রেহান ভাই কাউকে দেখতেই যায়নি। সব আব্বু আম্মু আর ফুপি দেখেছে। আজ যখন রেহান ভাই দেখা করতে রাজি হয়েছে, তখন সবাই এক্সাইটেড থাকবে, সেটাই স্বাভাবিক। রেহান বিয়ে না করার পেছনে একটা কারণ আছে, সেটা সবাই জানে। কিন্তু এটা সবাই স্বাভাবিকভাবে নিলেও রেহান নিতে পারেনি, তাই বিয়ে করবে না বলে জিদ ধরে আছে। রেহান যখন বাইরে ছিল তখন আফরিন নামে একটা মেয়ের সাথে পরিচয় ছিল। তারপর বন্ধুত্ব থেকে প্রেম, প্রায় 5 বছরের রিলেশন। রেহান বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। তার মা প্রথমে রাজি ছিলেন না, কারণ রেহান সেখানেই সেটেলড হবার চিন্তা করছিল। তারপর সবাই বোঝানোর পরে ছেলের কথা চিন্তা করে রাজি হলেন। রেহানের মা রাজি হবার পরে রেহান তার সিদ্ধান্ত চেঞ্জ করে, বিয়ে করে দেশে আসবে। এঙ্গেজমেন্টের আয়োজন হলো। রেহানের কিছু বন্ধু বান্ধব উপস্থিত হলো, কিন্তু আফরিন আসেনি। তার ফোন সুইচড অফ। অনেকবার ট্রাই করেও আফরিনের সাথে যোগাযোগ করা যায়নি। সবাই অপেক্ষা করে যখন চলে যাবে তখন আফরিন এলো, এঙ্গেজমেন্ট হলো। রেহান খুব এক্সাইটেড ছিল, বিয়ের শপিং শুরু করে দিল। সেখানে একা, পরিবারের কেউ নেই, তাই সব কিছু ওকে সামলাতে হবে। এঙ্গেজমেন্টের 8-10 দিন পরে হঠাৎ একদিন আফরিন এসে উপস্থিত, তাও প্রায় রাত 11টায়। আরে রিন, তুমি এই সময় এখানে? রেহান, তোমার সাথে জরুরি কিছু কথা বলতে এসেছি, ভেতরে আসতে বলবে না? অফকোর্স, এসো, ভেতরে এসো। কি এমন কথা? সন্ধ্যায় তো দেখা হলো, তখন তো কিছু বললে না। অনেক ভাবলাম কি করা উচিত, আমি বুঝতে পারছিলাম না। এখন আমি মাইন্ড স্থির করে ফেলেছি। কি ব্যাপারে রিন? তুমি কি নিয়ে কথা বলতে চাইছো আমি বুঝতে পারছি না। তুমি কি সত্যিই বিয়ের পরে দেশে ফিরে যেতে চাও? রিন, এটা নিয়ে আমরা আগেই কথা বলেছি, তাই না? আমার আম্মু একা সেখানে, উনি কিছুতেই এখানে আসতে রাজি হচ্ছেন না। মাহির বিয়ে হয়ে গেলে উনি একদম একা হয়ে পড়বেন। উনি আমাদের বিয়েতে মত দিয়েছেন। এখন ছেলে হিসেবে আমার দায়িত্ব পালন করব না? ওকে, তাহলে আজ ফাইনাল ডিসিশন হোক। এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন আর কি ডিসিশন বাকি? বিয়ে তো হয়ে যায়নি। কি বলতে চাইছো রিন? রেহান, কাম অন, বিয়ে ছোটখাটো কোনো বিষয় না, সারা জীবনের ব্যাপার। আমি যদি হ্যাপি নাই থাকতে পারলাম, সেই বিয়ের কোনো মানে আছে? তুমি আমার সাথে হ্যাপি নাও? অফকোর্স হ্যাপি, বাট তুমি জানো আমি সে ছোট্টবেলা থেকে এখানে, আমার পুরো পরিবার এখানে। ইনফ্যাক্ট দেশে আমাদের খুব কম আত্মীয় স্বজনই আছে। এখন আমি তোমার সাথে দেশে ফিরে কমফোর্ট ফিল করব? আমি এখানে অভ্যস্ত, তুমিও বলেছিলে এখানেই থাকবে, কিন্তু এখন চাইছো ফিরে যেতে। আমার দিকটা কি তোমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে না? মনে হচ্ছে তোমার দিকটাও আমার দিকটাও। এখানে আমি এত ভালো একটা জব করি, সেটাও ছাড়তে হবে, ফ্যামিলি ছেড়ে যেতে হবে। রেহান প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি এখানেই থাকতে চাই। হয়তো কয়েক বছর থাকবো এখানে, কিন্তু আমার পক্ষে সারা জীবন এখানে থাকা সম্ভব না। এটাই ফাইনাল কথা? হ্যাঁ, এবার তুমি ঠিক করো তুমি কি করবে। এমন তো নয় তুমি দেশে গেলে আর পরিবারের সাথে দেখা করতে পারবে না, যখন ইচ্ছা আসতে পারবে। সরি রেহান, আমার পক্ষে দেশে থাকা সম্ভব না। ও, তাহলে তো তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো। তুমি
এর সমাধান দিতে পারো। তুমি এখানে থেকে গেলে সব সমস্যার সমাধান হয়ে যায়। প্লিজ রেহান। আসলেই আমি সমাধান দিব। এঙ্গেজমেন্ট রিং খুলে আফরিনের হাতে দিয়ে বলল, এই নাও। তুমি এঙ্গেজমেন্ট ভেঙে দিচ্ছ? বড় বড় চোখ করে আফরিন চেঁচিয়ে জিজ্ঞেস করলো, ভেঙে দিচ্ছি না, সমাধান দিচ্ছি। তোমার সিদ্ধান্তে বহাল থাকলে এই রিং নিয়ে চলে যাও। আর যদি মনে করো তুমি আমার সাথেই থাকবে যে কোনো পরিস্থিতিতে, তাহলে ফিরে এসো, আমি অপেক্ষা করব। এত বছরের রিলেশন ভেঙে দিবে? আমি ভাঙতে চাইছি না রিন, তুমি চাইছো। এখন সিদ্ধান্ত তোমার। রিন কিছু অনেক সময় মাথা নিচু করে দুই হাতে মুখ ঢেকে বসে থাকে। তারপর উঠে বলল, ঠিক আছে রেহান, সারা জীবন অশান্তি করার চেয়ে সাময়িক কষ্ট সহ্য করাই আমার কাছে বেটার মনে হচ্ছে। আফরিন নিজের হাতে রিংটা খুলে রেহানের হাতে দিল। ভালো থেকো রেহান। আফরিন চলে যায়। রেহান তাকে ফেরায়নি। রেহান ভেবেছিল কিছুদিন পরে নিজের ভুল বুঝতে পেরে রিং ঠিক ফিরে আসবে, কিন্তু রেহানকে ভুল প্রমাণ করে 2 মাসের মাথায় আফরিন বিয়ে করে ফেলে। রেহান ভাবতেই পারেনি 5 বছরের রিলেশন এভাবে শেষ করে দিল। আর আফরিন সত্যি বিয়ে করে ফেলবে এটা চিন্তাও করেনি। অভিমানে যোগাযোগ করেনি ঠিক, কিন্তু সারাক্ষণ আফরিনের কথাই ভেবেছে। এই ঘটনার পরে রেহান খুব আপসেট হয়ে যায়। দিন দিন আরো খারাপ হতে থাকে রেহানের অবস্থা। ওর মা তখন চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়ে, আর রেহানও বাধ্য হয়ে ফিরে আসে মায়ের জন্য। কিন্তু বিয়েটা আর করেনি। রেহান ভাই মেয়েটার সাথে দেখা করতে গিয়েছেন বিকেলবেলা। সন্ধ্যায় দেখি আব্বু ফুপি আম্মু মুখ কালো করে বসে আছেন। তোমার ছেলের বিয়ের আশা এই জন্মের মতো ছেড়ে দাও। আমি আর কোনো মেয়ে দেখব না ওর জন্য। রেহানের কি দোষ? মেয়েই তো রাজি হয়নি, তার নাকি বিয়েতে মত নেই। আম্মুর কথা শুনে ফুপি তেলে বেগুনে জ্বলে উঠলেন। মেয়ে রাজি হয়নি? মেয়ের রেহানকে পছন্দ হয়নি এটাও আমাকে বিশ্বাস করতে বলো? আমার ছেলেকে চিনো না, এর পিছনে সব কলকাঠি নেড়েছে সে, আমি সব বুঝতে পারছি। যাহ বাবা, এই বিয়ে এত কৌশলে ভেঙে দিল। অবশ্য তাতে আমি কিছুটা খুশি হইনি বললে মিথ্যা বলা হবে। রাতে সবাই যার যার রুমে চলে গেছে ঘুমাতে। আরিফের রুমে যাচ্ছিলাম একটা কাজে। আরিফের রুমে আব্বু আম্মুর রুমের সামনে দিয়ে যেতে হয়। হঠাৎ কানে আসলো আমাকে নিয়ে কথা হচ্ছে। রেহান ভাইয়ের নামও শুনতে পেলাম। কি কথা হচ্ছে শোনার জন্য আর একটু এগিয়ে দরজার কাছে গেলাম। দরজা সামান্য খোলা ছিল, কথাগুলো স্পষ্টই শুনতে পেলাম। রেহান কি হিয়াকে পছন্দ করে? আব্বু আম্মুকে জিজ্ঞেস করলেন। এখন তো কিছু মনে হয় না, তবে রেনু আপা হিয়াকে খুব পছন্দ করেন। উনি চেয়েছিলেন রেহান হিয়াকে বিয়ে করুক, কিন্তু এই ছেলের যা মতিগতি। কই, আপা তো আমাকে কখনো কিছু বলেনি। বলার মতো কিছু থাকলে তো বলবে। রেহান বিয়ে করতেই রাজি না। এখন যদি হিয়ার সাথে বিয়ের কথা হয় আর রেহান রাজি না হয়, তখন কি একটা বিশ্রী অবস্থা হবে। আপা হিয়াকে নিজের মেয়ে থেকে কম দেখে না কোনোদিন। হিয়াকে এমন একটা বিশ্রী পরিস্থিতিতে ফেলতে চান না। এটাও ঠিক। আব্বু গম্ভীরভাবে বললেন। তবে আব্বু বললেন, তবে কি? রেহানের মনে কি আছে জানি না, তবে তোমার মেয়ের মনে কি আছে জানি। হিয়ার মনে কি আছে? হিয়া কি? হিয়া রেহানকে পছন্দ করে। তাই নাকি? তোমাকে বলেছে কিছু? ধুর, আমাকে বলবে? মায়ের চোখ ফাঁকি দিয়ে এত সহজ না, রেনু আপাও জানেন। বাহ, তুমিও জানো আপাও জানে, শুধু আমি জানি না।
আরে সব সময় সব কিছু জানতে হয় না, সময় সময়ে জানলেই চলবে তোমার। হ্যাঁ, আমি তো গাধার খাটুনি খেটে মরি, এসব জেনে কি হবে? বাজে বকো না তো, আপা এবার খুব ক্ষেপে আছেন রেহানের উপর। সেটাই তো স্বাভাবিক, একটার পর একটা বিয়ের সম্বন্ধ ভেঙে দিচ্ছে। কি যে চাই আল্লাহই ভালো জানেন। রেহান যাই চাক, হিয়া বড় হয়েছে, সামনে অনার্স ফাইনাল দিবে। এবার কিন্তু আমাদের ভাবা উচিত ভালো ছেলের খোঁজ করে। ঠিক বলেছ। লাইট অফ করে দাও তো, ঘুম পাচ্ছে। আমি সরে আসলাম। আরিফের রুমে আর যাইনি, সোজা নিজের রুমে চলে আসি। যে যাই ভাবুক, রেহান ভাইয়ের মনে আমি নেই, এটাই সত্যি। আমার খারাপ লাগলেও এটা সত্যি, আমার কষ্ট লাগলেও এটাই সত্যি। ওনার মনে এখনো অন্য কেউ আছে। বিকেলবেলা বাগানে গেলাম। খরগোশ দুটোর সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে আমার। দোলনায় হালকা দোল খাচ্ছি আর খরগোশ দুটোর লুকোচুরি দেখছি। বাগানের অন্য পাশে দেখলাম রেহান ভাই ফোনে কথা বলছেন। ব্লু কালার টি শার্টে ওনাকে খুব বেশি হ্যান্ডসাম লাগছে। এই লোকটাকে দেখে ওনার বয়স অনুমান করা অসম্ভব। ভার্সিটির মেয়েদের ক্রাশ হবে না কেন? ওনার মতো ব্যক্তিত্ব, কথা বলার স্টাইল, অমায়িক হাসি, যে কোনো মেয়ের মন ছুঁয়ে যাবার মতো। আমাকে দেখতে পেয়ে ফোন রাখতে রাখতে আমার দিকে আসছেন। কিরে, কি করছিস? বসে পড়লেন আমার পাশে। কিছু না, বসে আছি। তোর খরগোশ দুটো কেমন আছে? ভালো আছে। বাহ, আরো সুন্দর হয়ে গেছে এই কদিনে। মন খারাপ? না তো। তো এইভাবে কথা বলছিস কেন? কিভাবে বলছি? রাগ আমার উপর? না তো, রাগ হবে কেন? তাহলে আগের মতো কথা বলছিস না কেন? কেমন করে যেন কথা বলছিস, আগের মতো বাসায় আসিসও না। আমি তো ঠিক করেই কথা বলছি, যেভাবে বলা উচিত। বলেছিলাম না জ্বালাতন করব, তাই করছি না। তাই বলে এভাবে? বেশি পাকামো করতে হবে না, আগের মতোই চলবেন। আপনার এই অদ্ভুত ব্যবহার সবার চোখে বাজবে, বুঝছিস? বুঝেছি। গুড। হঠাৎ দেখি আমাদের ব্যালকনিতে আম্মু আর ফুপি কথা বলছেন। দু একবার আমাদের দিকে তাকাচ্ছেন। গত রাতের কথা মনে পড়ে গেল। কি ভাবছেন ওনারা ভাবতেই তাই নর্মাল ব্যবহার করার চেষ্টা করলাম, কিন্তু ভেতরে একটা অস্বস্তি হচ্ছে আম্মু আর ফুপিকে একসাথে দেখার পর। উঠে যে চলে যাব সেটাও অশোভন দেখায়। আমাকে উদ্ধার করে দিয়ে আরিফ আর দিয়া হাজির। যাক বাবা, এবার পরিস্থিতিটা ঠিকঠাক লাগবে। চারজনে আজ সন্ধ্যায় আড্ডা চলল। ওই দিন রেহান ভাইয়ের কথাগুলো শোনার পরে তারপর আব্বু আম্মুর আলোচনা শুনে আমি যতই স্বাভাবিক থাকার চেষ্টা করছি, পারছি না। এর মধ্যে পরীক্ষার দরজা কড়া নাড়ছে। এই সুযোগ, এক অজুহাতে নিজের রুমেই বেশি সময় কাটাচ্ছি। পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ধীরে ধীরে আমিও স্বাভাবিক হয়ে গেলাম। দেখতে দেখতে আমার পরীক্ষা শেষ। একদম ফ্রি হয়ে বাসায় সময় কাটাচ্ছি। এর মধ্যে ছোট মামা হাজির। ছোট মামা মামুনি দেশের বাইরে থাকতেন, 3 মাসের জন্য দেশের ছুটি কাটাতে এসেছেন। সাথে ওনাদের 5 বছরের ছেলে নুহাস। এখানে কয়েকদিন ওনাদের সাথে খুব হইচই করে নুহাসকে নিয়ে সময় কেটে গেল। ওনারা বাড়িতে ফিরে যাবার আগে আমাকে ওনাদের সাথে নেওয়ার জন্য বাহানা ধরল। যাবার আগের দিন সন্ধ্যায় সবাই যখন একসাথে বসলো, তখন ছোট মামা বলল, আপা, হিয়া আমাদের সাথে যাবে। তোরা এতদিন পরে এসেছিস, কত জায়গায় ঘোরাঘুরি করবে, হিয়া গিয়ে কি করবে? মামুনি বলল, ওর তো পরীক্ষা শেষ, শুধু শুধু বাসায় বসে আছে। আমাদের সাথে গেলে ঘোরাঘুরি করবে, হিয়ার সময় কাটবে, আমাদেরও অনেক ভালো লাগবে।
মামুনি আমাকে একটু বেশি আদর করেন, তাই উনি বায়না ধরেছেন। আমি কিছু জানি না, ওর আব্বুকে বলো। দুলাভাই, হিয়া কিন্তু যাচ্ছে আমাদের সাথে। ফুপি বলল, যাক না, সারাদিন তো বাসায় বসে থাকে, ঘুরে আসলে ভালো লাগবে। ফুপির সাথে মামুনি যোগ করলেন, হ্যাঁ, এখনই তো বেড়ানোর সময়, কয়দিন পর বিয়ে হয়ে গেল তো হিয়াকে পাবো না। আমি সোফার হাতলের এক কোনায় বসে আছি। রেহান ভাই মুচকি মুচকি হাসছে মামির কথা শুনে। আব্বু বলল, আচ্ছা ঠিক আছে, কিছুদিন ঘুরে আসুক। ছোট মামুনির সাথে আমার খুব ভাব, ওনার সাথে যাব, এতে আমিও খুবই খুশি। অনেক দিন পর নানু বাড়ি যাব। এদিকে আরিফ আর দিয়া গাল ফুলিয়ে আছে, ওরাও যেতে চাইছে, কিন্তু আব্বু না করার আগেই রেহান সাহেব ওনাদের নিষেধ করে দিয়েছেন, কারণ ওনাদের পরীক্ষার পরই যাবার অনুমতি দেওয়া হবে, আর পরীক্ষা এখনো 2-3 মাস বাকি। এতেই দুজন ফুলে আছে। ওদের মন খারাপ দেখে আমারও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, কারণ রেহান ভাই না করার পরে আর কেউ অনুমতি দিবে না। নানু বাড়িতে দিনগুলো খুব আনন্দে কাটালাম সবার সাথে। প্রায় 20-25 দিন থাকার পরে আব্বুর জরুরি তলবে বাসায় ফিরলাম। এসে দেখি এলাহি কাণ্ড। বাগান থেকে শুরু করে পুরো বাড়ির চিত্র যেন বদলে গেছে, সব পরিপাটি করে সাজানো হচ্ছে। বিষয়টা বুঝতে পারছি না। বাসায় ফেরার পর সবাই খুশি হলো, কিন্তু কেউ কিছু বলল না। দিয়া, বিষয়টা কি রে? কোন বিষয়? বাসার চেহারা বদলে গেছে, কিছু একটার গন্ধ পাচ্ছি। আছে আছে, সিক্রেট, বলা যাবে না। বলা যাবে না মানে কি হয়েছে বল? আহ, ধীরে ভাবো, ধীরে। এতদিন পরে এসে সাথে সাথেই জেনে যাবে? কথাগুলো শুনে পেছনে ফিরে দেখি মাহি আপু। মাহি আপু! দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। তুমি কবে আসছো? তোকে বলবো কেন, খোঁজ নিয়েছিস এই কদিন? নানু বাড়ি গিয়ে একদম সবাইকে ভুলে গেছিস। ইসরে, আমার মোবাইলটা পানিতে পড়ে 8-10 দিন যাবৎ নষ্ট হয়ে গেছে। নতুন মোবাইল নেওয়ার জন্য আবার শহরে আসতে হবে। মামা আসতে নাই, মোবাইলও নিয়ে নাই, আবার উনি নতুন একটা গিফট করলেন। তোমার তো সব দিকেই লাভ। দিয়া মুখ গোমরা করে বলল, আপু বলো না কি হয়েছে। মাহি আপু শুধু হাসে, কিছু বলে না। আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু তুমি তো বলো। মাহি আপু আম্মুকে ইশারায় চুপ করিয়ে দিল। আমি কি বলবো, আমি কিছু জানি না, তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস কর। মাহি আপু বলল, যা ফ্রেশ হয়ে রেস্ট নে, সন্ধ্যায় আমাদের সাথে বের হবি। কোথায় যাব? ফুপি বলল, ও মা, সব শপিং করতে হবে না, আজকে জুয়েলারিগুলো নিয়ে নিব। কিসের শপিং আর কিসের জুয়েলারি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মু আর ফুপি অন্য রুমে চলে গেছে ইতোমধ্যে। আরিফ রুমে ঢুকতে ঢুকতে বলল, বিয়ের। বিয়ের? কার বিয়ে? দিয়া আর মাহি আপু হাসছে। মাহি আপু কানে কানে বলল, তোকে মামা বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করছি। আমি আকাশ থেকে পড়লাম। কি? বলা নেই ক নেই, হুট করে বিয়ে বললেই হয়ে যাবে? মগের মুল্লুক নাকি? রাগে গড়গড় করতে করতে রুমে এসে হাতের মোবাইল ছুঁড়ে বিছানায় ফেললাম। দিয়া মাহি আপু পেছনে পেছনে আসলো। হিয়া, তুই আগে শাওয়ার নে, তারপর বলছি সব, মাথা ঠান্ডা কর। মাহি আপু জোর করে ওয়াশরুমে পাঠিয়ে দিল। অনেকটা সময় নিয়ে শাওয়ার নিলাম। আমার ভীষণ কান্না পাচ্ছে, চোখের পানি থামছেই না। শাওয়ার নিয়ে বের হয়ে দেখি মাহি আপু আর দিয়া এখনো আছে। মাথায় টাওয়াল জড়িয়ে বেডের এক কোনায় বসে পড়লাম।
আমার চোখ লাল দেখে দিয়া চোখ বড় বড় করে জিজ্ঞাসা করে, আপু তুই কান্না করছিস? আমি চুপচাপ বসে আছি। দেখিয়া আমরা এত কিছু জানি না, দায়িত্ব নিয়ে বিয়ে ঠিক করার কাজটা ভাইয়া করেছে। কি? রেহান ভাই? ভাইয়ার পছন্দ কি খারাপ হতে পারে বল? চল দিয়া, আমরা গেলাম, তুই রেস্ট নে। মাহি আপু দিয়া চলে গেছে রাগে দুঃখে। তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। কি সমস্যা আপনার? আরিফের রুমে রেহান ভাই ল্যাপটপে কাজ করছেন। শাওয়ার নিয়ে রুম থেকে বেরিয়েই দেখি আরিফ কোথাও যাচ্ছে। রেহান ভাই কোথায়? আমার রুমে। তুই কই যাচ্ছিস? হাতে এগুলো কি? ভাইয়ার কি দরকারি কাগজপত্র কুরিয়ার করতে যাচ্ছি। কথা না বাড়িয়ে সোজা আরিফের রুমে চলে আসি। আমার প্রশ্ন শুনে রেহান ভাই হা করে কিছু সময় তাকিয়ে থেকে বলল, কি সমস্যা মানে? এখন আপনাকে মানেও বোঝাতে হবে? আমি তো আর আপনাকে জ্বালাতন করছি না। আপনার কি এমন অনিষ্ট করেছি আমি? এসব কি বলছিস? আর কেন বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওহো, উনি এখন কিচ্ছু বুঝতে পারছেন না। উনি সাধু। দেখ, হেয়ালি করবি না, যা বলার সরাসরি বলবি। বিয়ে আপনি ঠিক করেছেন? হ্যাঁ করেছি, তো কি হয়েছে? কি হয়েছে মানে? আমার লাইফ, আমি কাকে বিয়ে করব না করব সেই সিদ্ধান্ত আমি নিব। আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করেননি? আপনার সব সিদ্ধান্ত কেন আমার উপর চাপিয়ে দেবেন? রেহান ভাই কিছু সময় থ মেরে দাঁড়িয়ে থেকে ধপাস করে বসে আবার কাজ শুরু করলেন। ওনার এই ভাবলেশীন ব্যবহার দেখে রাগে আমার গা জ্বলে যাচ্ছে। টান দিয়ে ল্যাপটপ সরিয়ে নিলাম। আরে কি করছিস? ল্যাপটপ সরিয়ে অন্য জায়গায় রেখে বললাম, আগে আমার প্রশ্নের উত্তর দিন। কি উত্তর দিব বল, প্রশ্ন কর। আপনার প্রবলেমটা কি জানেন? না তো, কি প্রবলেম বল তো। আপনার ইগো, আর আপনার সাথে একটা স্বৈরাচারী মনোভাব। আর আপনার মাঝে একটা স্বৈরাচারী মনোভাব। আপনার সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দিতে চান সব সময়। তাই? জি, একদমই তাই। কে বলেছে আপনাকে আমার বিয়ে ঠিক করতে? তোকে বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় করার জন্য বিয়ে ঠিক করা হয়েছে। উত্তর পেয়েছিস, হ্যাপি। এখন ল্যাপটপ দে। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রেহান ভাই একটু থমকে গেলেন। আমাকে পুতুল মনে হয় আপনার? কি সব বলছিস? তোকে পুতুল মনে করব কেন? আপনি আমাকে পুতুলই মনে করেন। না হলে আমারও মন বলে কিছু আছে, সেটা বুঝতে পারতেন। আমার অনুভূতির কোনো মূল্য আপনার কাছে নেই সেটা জানতাম, কিন্তু আমার ভালো লাগা মন্দ লাগা এসবের ভাবনাও নেই। ও আচ্ছা, ছেলে তোর পছন্দ না হলে বিয়ে ভেঙে দেই? ছেলে কি করে, কেমন দেখতে, কানা খোরা যাই হোক দেখবো না, তবে বিয়ে আমি করব, এখানেই করব। সে কি কথা? ছেলে কানা খোড়া হবে কেন? দেখ, এই দেখ ছেলের ছবি। মোবাইল থেকে ছবি বের করে চোখের সামনে ধরলেন। একবারও তাকিয়ে দেখিনি। আমি ওনার মুখের দিকে কঠিন মুখে তাকিয়ে দেখছি। আমার মনের কোনো মূল্য আপনাদের কাছে নেই, তো বিয়ে এখানেই হবে, তাতে আমি সুখী হই বা না হই। ছেলে খুবই ভালো, হ্যাপি রাখবে সব সময়। আমি আর একটা কথাও বলিনি। নিজের রুমে চলে আসি, দরজা লক করে বিছানায় শুয়ে পড়লাম। মনে হচ্ছে কেউ আমার হৃৎপিণ্ড ছুরি দিয়ে খুঁচিয়ে ফালাফালা করছে। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। দরজায় ধুমধাম শব্দে ঘুম ভাঙল। দরজা খুলে দেখি দিয়া মেজাজ খারাপ হয়ে গেছে। তোর আর কোনো কাজ নেই?
আমি একটু ঘুমালে তোর কি অশুদ্ধ হয়ে যায় শুনি? সহ্য হয় না? এত মেজাজ দেখাচ্ছিস কেন? আম্মু ডাকছে, গেস্ট আসছে। কিসের গেস্ট? আরে ছেলেপক্ষের তারা বিয়ের জন্য যে রিসোর্ট বুকিং দিয়েছিল সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পুলিশ ব্লক করে দিয়েছে। ওনারা হোটেলে উঠতে চেয়েছিল, কিন্তু আব্বু ফুপ্পি তারা ওনাদের জোর করে বাসায় নিয়ে আসছে। বাসায় নিয়ে আসছে মানে? আব্বু বলছে দুটো বাড়িতে এতগুলো রুম খালি পড়ে থাকে, গেস্ট কেন হোটেলে থাকবে? আজীব তো, ওনাদের কি বাড়িঘর নাই? এসবের মানে কি? তুই দেখি কিছুই জানিস না, আম্মু বলেনি? ওনারা চিটাগাং থেকে এসেছেন, 8 থেকে 10 দিন থেকে বিয়ের পরে একেবারে যাবেন, এই জন্য একটা রিসোর্ট বুকিং করেছিলেন। আম্মু কই? নিচে আছে, তুই তাড়াতাড়ি আয়। পরে দিয়া চলে গেল। নানু বাড়ি থেকে এসে যা হচ্ছে তাতে আমার মাথা গুলিয়ে যাচ্ছে। বুঝতে পারলাম বিয়েটা চিটাগাং হচ্ছে, নিশ্চয়ই মাহি আপুর হাত আছে এখানে। ফ্রেশ হয়ে রুম থেকে বেরোতেই দেখি রেহান ভাইও নিচে যাচ্ছেন। আমাকে দেখেই বললেন, এখনো যাসনি নিচে? আমি কিছু না বলে চুপচাপ নিয়ে চলে আসি। এসে দেখি 8-10 জন মানুষ। আমাকে দেখে একজন বয়স্ক মহিলা বললেন, আরে তুমি তো হিয়া। আমি সালাম দিলাম। কেমন আছো তুমি? ভালো, আপনি? অনেক ভালো। আমার একমাত্র দেবরের বিয়ে, আর আমি ভালো থাকবো না? বলেই মিষ্টি করে হাসলেন। মাহির কাছে তোমার অনেক গল্প শুনেছি। আমি রিয়াদের ভাবি, আর এই আমার মেয়ে তিথি। 7 থেকে 8 বছরের মিষ্টি একটা মেয়েকে দেখিয়ে বললেন, এসো বসো আমাদের সাথে। আমাকে হাত ধরে নিয়ে গেলেন সবার মধ্যে। আমি খুব আনইজি ফিল করছিলাম। রেহান ভাই, আম্মু সবাই এখানে। পাশে বসা একটা মেয়ে বলল, আপু, আমি রাইসা, রিয়াদ ভাইয়ের ছোট বোন। কেমন আছো তুমি? আমি ভালো আছি। সেদিন যখন এসেছিলাম তুমি তো ছিলে না, তাই দেখা হয়নি। কোন দিন? এঙ্গেজমেন্টের দিন। আমিও এসেছিলাম আব্বু আম্মুর সাথে। ও, না বুঝেই ওহ বললাম। কিসের এঙ্গেজমেন্ট? মাথায় ঢুকছে না। মাহি ভাবি তো সব সময় তোমার কথা বলে। মাহি ভাবি? আরে 2 দিন পরে তো ভাবি ডাকতেই হবে, তাই আগেই অভ্যাস করছি। সবাই রাইসার কথা শুনে হেসে উঠল। সবটা ক্লিয়ার এখন। এদিক ওদিক তাকিয়ে মাহি আপুকে খুঁজছি, কিন্তু এখানে নেই। রেহান ভাই আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এই হাসি দেখে গা জ্বলে যাচ্ছে আমার। মাহি আপুর বিয়ে! কি ভয় দেখালো আমাকে। বাসা ভর্তি মানুষ। প্রথমে খেয়াল না করলেও পরে ভালো করে দেখলাম রিয়াদ ভাই দেখতে মাশাল্লাহ মাহি আপুর সাথে অনেক সুন্দর মানিয়েছে। ওনার সাথে কথা বলেও ভালো লাগছে। অনেক মিশুক একজন মানুষ। শুধু উনি নন, ওনার ফ্যামিলির সবাই অনেক মিশুক। মাহি আপুর সাথে ওনাদের ফ্যামিলিরও অনেক ভালো সম্পর্ক। মাহি আপুর প্রেমের বিয়ে। ইন্টার্নশিপ শেষ করে এই বাসায় ফিরে এসেছে মাহি আপু। রিয়াদ ভাইয়াও ডাক্তার হবেন ভেবেছিলেন, কিন্তু উনি একজন সরকারি কর্মকর্তা। মাহি আপু এতদিন চট্টগ্রাম থেকে এত দূরে এগিয়েছেন, আমরা টেরই পাইনি। অবশ্য রেহান ভাইকে নিজেই জানিয়েছে। মাহি আপুকে কোথাও দেখতে না পেয়ে ফুপির বাসায় গেলাম। উনি হালকা সাজুগুজু করে রুম থেকে কেবল বের হবেন, তখনই আমি হাজির। কি এভাবে কি দেখছিস? তোমাকে। আমাকে জীবনে প্রথম দেখছিস? দেখ, তবে ভালো করে দেখ। মাহি আপু একটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে তো মনে হয় না কোনোদিন ভাজা মাছ উল্টে খেতে পারো। তলে তলে এত দূর। তুমি তো আসলে একটা মিচকে শয়তান, ভিজে বিড়াল।
যা ইচ্ছে বল, আজকে আর কিছুই বলবো না। তবে তোর মুখটা দেখার মতো হয়েছিল। হা হা হা। হাসবা না, তোমার হাসি দেখে গা জ্বলে যাচ্ছে আমার। এভাবে ভয় দেখালে, আর নিলে তো নিলে, রেহান ভাইয়ের নাম নিয়ে ধোকা দিলে। তো ভাইয়াকে তো আর বলিনি কিছু, দিয়া আর আমার প্ল্যান ছিল। মামাকে কিছু বলতে দেয়নি। আরিফ তো মাঝখান থেকে অর্ধেক কথা বলে আরও সহজ করে দিল। শুধু বিয়ের শপিং বলল, কিন্তু কার বিয়ে সেটা তো বলেনি। তারপরও আরও কিছু বলতো, কিন্তু দিয়ার ইশারায় চুপ হয়ে গেছে। তোমরা তো মজা করেই খালাস। আমি এখন রেহান ভাইয়ের সামনে যাব কিভাবে? কিভাবে যাবে মানে? কিছু বলেছিস নাকি? এই, তুই কি বলেছিস? তোমার আর শুনতে হবে না, তুমি যাও, ওনারা অপেক্ষা করছে। যাচ্ছি যাচ্ছি, কিন্তু কিন্তু কি? কে যে কোথায় ডুবে মরে সে খবর কি আমরা জানি না? প্রেমের মরা জলে ডোবে না। গান গাইতে গাইতে চলে গেল। আমাকে কিছু বলার সুযোগ দিল না। কি বলে গেল বুঝতে বাকি নেই আমার। মাথা ধরে আছে। এত মানুষের ভিড়ে যেতে ইচ্ছে করছে না। মাহিয়াপুর রুমেই শুয়ে আছি। কিছুক্ষণ পরে রেহান ভাই একটা ব্যাগ হাতে রুমে ঢুকলো। ওনাকে বের হব, প্রাণটা হাঁসফাঁস করছে। ঘরোয়া আয়োজন বললেও তো আমি দেখছি লোকজনের অভাব নেই। এত লোক কোথা থেকে আসলো? রেহান ভাই কিছু সময় পাশে বসেছিল, তারপর উঠে কার সাথে কথা বলায় ব্যস্ত। দিয়া, মাহি আপু সবাই ব্যস্ত। এদিকে আমার অবস্থা খারাপ। ওয়াশরুমে যাব তার উপায় নেই, কাউকে সামনে দেখতে না। তুই বসে এখানে, তোকে ঠান্ডা শরবত করে দিচ্ছি, ভালো লাগবে। আপু আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আমি মনে মনে হাসছি। খাটো খাটো, খুব মজা করছিলে দুজনে, বেকুব বানিয়ে ছেড়েছো। বিয়ে পড়ানোর সময় কবুল বলতে গিয়ে আমার ভীষণ কান্না পাচ্ছিল। আমি সেই নিজের বাড়িতে থাকবো, বাবা মাকেও ছেড়ে দূরে যেতে হচ্ছে না। আমি যাকে মনে মনে চেয়েছিলাম সেই মানুষই এসেছে আমার জীবনে, তাকেই আপন করে নিচ্ছি, তবুও কান্না পাচ্ছিল। বিয়ে জিনিসটা কেমন? কবুল বলার সাথে সাথে আরেকজন মানুষের জীবনের সাথে আজীবনের জন্য জড়িয়ে যাওয়া, কত দায়িত্ব গ্রহণ করা, নিজের ব্যক্তিগত স্বাধীন জীবন কাউকে প্রবেশাধিকার দেওয়া, কত কিছু মাথায় আসছে। বিয়ের অনুরোধে শেষ পর্যন্ত একটা গান ধরলেন। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। গানটা শুনতে এত ভালো লাগছিল যে না, ঠিক নেই।